একটা অদ্ভুত গল্প, ভীষণ বাস্তব গল্প। আর তোমরা জানো আমি কখনো গল্প বলি না, কারণ গরফার সেই ছেলেটার কথা বলছি যার সঙ্গে 16-17 বছর বয়সে আলাপ হয়েছিল। 34 বছর বয়সে তার জীবনের অদ্ভুত এক অধ্যায় হয়, যে অধ্যায়টা আমার এই গোটা জীবনে, নিজের এত বড় জীবনের মধ্যে কত শত গল্প নিজের রয়েছে। আর নিজের বন্ধু কৌশিক, এই রাজীব, অনিন্দ, পার্থ, কৌশিক ছাড়াও রাম, প্রণব, এদের সব গল্পগুলো, তাদের মধ্যে জল করে রাজীব। বহুবার ভেবেছি রাজীবের কথা বলবো না বলবো না, আজ সব পাল্টে গেছে, অনেক কিছু পরিবর্তন ঘটেছে, রাজীব চুলে পাক ধরেছে। কিন্তু যে বিষয়গুলো আমাকে ভিতরে পুরো এমন কিছু প্রশ্ন তৈরি করে দেবে এই গল্পটা। তোমরা যারা বহুদিন ধরে আমার সঙ্গে রয়েছে তারা জানো যে আমি গল্প বলে সময় নষ্ট করি না, যেগুলো বলি সেগুলো খুব বাস্তব। আমার পিছনে যে সাদা বোর্ডটার মধ্যে একটা কোনো কিছু আঁকিবুকি নেই, একটা মানুষের জীবনের বিরাট বড় এক আঘাত, এবং সেখান থেকে অজস্র মানুষের শিক্ষা। অন্তত আমি তো শিখেছি অনেক কিছু, সেটা বলতে চলেছি। কিন্তু যদি বলছিলাম এটা বলার আগে বহুদিন ধরে ভাবছিলাম বলবো কি বলবো না, তারপরে ভাবলাম যে বলাটা খুব জরুরি, কারণ এটাও তো জানা দরকার। ফিরে যাচ্ছে আজ থেকে বহু বছর আগের ঘটনা, প্রায় 18 থেকে 20 বছর আগে। গরফা বলে একটা জায়গা রয়েছে, গরফাতে এগিয়ে গেলে স্টেট ব্যাংক পড়তো সে সময়। সে স্টেট ব্যাংক ছাড়িয়ে বাঁ দিকের একটা গলি ধরলে বেশ কিছুটা এগোনোর পরে তারপরে একটা গলি, ছোট গলি, সেখানেই যে প্রথম বাড়িটা ছিল সেটা হচ্ছে রাজীবের। রাজীব ঘোষের কথা বলছি, খুব প্র্যাকটিক্যাল বাস্তব জীবনের ঘটনা নিয়ে কথাটা। রাজীব ঘোষ তার বাড়িতে ছিল। রাজীব ঘোষের বাড়িটা যদি একটু ছোট করে বর্ণনা দিই, তার মা, বাবা, বোন, বিয়ে করেছে, বছর বোধহয় 8 হয়েছে, একটা ছেলে রয়েছে, বাচ্চা ছেলে, 6 বছর বয়স। রাজীব ঘোষের বয়স ওই 34 বছরের কাছাকাছি ছিল। স্কুল টিচার ছিল, গভর্নমেন্ট স্কুল নয়, প্রাইভেট স্কুল। কিন্তু মাইনেপত্র কিন্তু খারাপ ছিল না, মাইনেপত্র ভালো মাইনে পেত। বহু দিন ধরে কাজ করছে, অ্যারাউন্ড 10-12 বছর। সবথেকে বড় মজার সুন্দর ব্যাপার ছিল ওদের যে হাসানো সুন্দর একটা হাসি খুশি একটা ফ্যামিলি, একটা সুন্দর জগৎ ছিল। সেখানে যতবারই গেছি খুব আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি, এত আন্তরিকতা। বাবা মা দেখে খুব ভালো লাগতো যে স্ত্রী সকলের মধ্যে এত ভালো বন্ডিং। পরে দেখলাম একটু পরে দুটো ওদের বাড়ির মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা সাইডে ওরা থাকছে, ওপরতলাতে ওরা, নিচতলাতে বাবা মা রয়েছে। খুব সুন্দর, সবসময় গল্প গুজব, নাতিকে নিয়ে ব্যস্ত রয়েছে দুজনে। একটা বিরাট সুন্দর সামনে ছোট্ট বাগান রয়েছে, হাসি খুশি। ওর বউটাও খুব ভালো গল্প গুজব করা, এবং সামনে ছোট বাগানে খুব একটা ছোটো ফুল গাছ, ফুলের বাগান লাগিয়েছে। বেশ দারুণ সুন্দর, গেলেই চা টা খাইয়ে না খাইয়ে ছাড়বে না। খুব ভালোই ছিল। রাজীবের সঙ্গে বহুদিন ধরে আলাপ। ওর সঙ্গে আলাপ যদি বলি, ও আসলে বর্ধমানের ছেলে, এখানে এসছে এবং এখানে চাকরি পাওয়ার পরে মোটামুটি এখানে স্থির হয়ে যায়। সেও তো হয়ে গেছিলো তখন থেকেও, আরও অনেক বছর আগে মেসে পড়তো আমাদের, তখনই দেখা আলাপ। এবারে কি হয়েছে, বেশ সুন্দর চলছিল ব্যাপারটা, যতদিন পর্যন্ত না এই ব্যাপারে একটা বিরাট ধাক্কা শুরু হলো। আমি যে ঘটনার কথা বলতে চলেছি সেটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল। তার আগে বলা দরকার, ও যে ফান্ডগুলো সে সময় রেখেছিল, আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট বলছি না, কিন্তু ওই অ্যামাউন্টটাকে ধরে কথা যদি বলি, ওর খুব সাজানো, মানে এক একজন ছেলে থাকে না দেখবে যে খুব সাজানো থাকে, আরেকজন থাকে খুব অগোছালো। অগোছালো মানে চারিদিক ছড়ানো ছিটানো, কী রাখছে, কী রেখেছে, কী ইনভেস্ট করা আছে, কী করা নেই, কিছুই জানে না। যা খুশি পেরেছে যখন তখন ইনভেস্ট করেছে। আর কিছু কিছু মানুষ দেখবেন, যেরকম তার পার্সোনাল লাইফ তেমনি তার ফাইন্যান্সিয়াল লাইফ, তেমনি তার আশেপাশে সব কিছুকে খুব গোছানো। এই ছেলেটার যে কথা বলছি রাজীবের, ওর ছিল সব কিছু কিন্তু গোছানো, মানে সব গুছিয়ে কাজ করতে। আমি কেন বলছি, এইখানে ওর একটা ইন্স্যুরেন্স করে রেখেছিল। ইন্স্যুরেন্স ছিল LICর একটা ইন্স্যুরেন্স ছিল, মেডিক্লেম ছিল, আর টার্ম ইন্স্যুরেন্স করা ছিল। এগুলো কিন্তু কতদিন আগে থেকেই আমার অবাক লাগে এই ভাবনা চিন্তাগুলো, ও কিন্তু এগুলো ভেবে নিয়েছিল। এবং মোটামুটি 2,500 টাকা রেখেছিল ওর, LIC করেছে মাসে মাসে। 6,500 টাকা ওয়ান টাইম মেডিক্লেম করা ছিল, 800 টাকা করে টার্ম ইন্স্যুরেন্স করেছিল। নিশ্চয়ই জানো তোমরা টার্ম ইন্স্যুরেন্স সুবিধা অসুবিধা ভালো। এই টাকাটা ফেরত পাওয়া যায় না, কিন্তু যদি কোনো সময় মারা যেত রাজীব মাঝখানে, তাহলে 1 কোটি টাকার কাছাকাছি কিন্তু পেয়ে যেত ফ্যামিলিটা কোনো প্রবলেম যাতে না হয়। যদিও মনে পড়ে, বাবা স্কুল টিচার ছিল,
এবং মা হাউসওয়াইফ ছিল, ওর বোনের বিয়ে হয়নি, পড়াশোনা করছিল কিংবা চাকরির চেষ্টা করছিল, আমার সেটা স্পষ্ট মনে নেই। কিন্তু এইটুকু মনে আছে, এটা একটা খুব সুন্দর জায়গা ছিল, যে জায়গাতে আমি গিয়ে খুব আনন্দ পেতাম ওদের সঙ্গে গল্প করে। একটা শনিবার বা রবিবার দিনটা, ছুটির দিন, ওদের সঙ্গে খুব গল্প করতাম। রাজীব একটু ঘরকোনো টাইপের ছেলে ছিল, বেশি বেরোতে চাইতো না ঘর থেকে, কিন্তু ওই কাছাকাছির পার্ক বা হাঁটা চলা, দূরে বেড়ানোর ব্যাপারটাও ছিল না। কিন্তু সাজানো গোছানোর দিক থেকে খুব ভালো ছিল। স্যালারিও 40,000 টাকার মতো পেত সেই সময়ের কথা, কিন্তু ভালো টাকাই পেত। এবং সত্যি কথা বলতে গেলে কি, এটা বড় প্রাইভেট অর্গানাইজেশন ছাড়া সম্ভব হয় না পাওয়া। আমি এছাড়াও টিউশনি করতো, প্রায় 10,000 টাকা করে পেত। বিরাট বড় টাকা তখনকার দিনে, 10,000 টাকা টিউশন টাকা পাওয়া মানে কিন্তু বিরাট। ওই যখন পড়ানো সকালবেলাতে টিউশন আসতো, আর রাত্রেবেলাতে ওর দেখতাম যে ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছে। আরও বেশি ছিল, এটা মোটামুটি একটা হিসেব। ব্যাংকে ওকে দেখেছিলাম যে সুন্দর করে হিসেব মতো রাখতে, ফিক্সডও ছিল, রেকারিং ছিল, সেভিংসে টাকা থাকতো। বলতো, দেখ সৌম্য, এখানে টাকাগুলোকে যদি ডাইভার্সিফাই না করা যায়, মানে ইনফ্যাক্ট বলতে পারো আমার ডাইভার্সিফিকেশন কিছুটা হলেও ওর থেকে শেখা, এটা বললে অত্যুক্ত হবে না। আর এছাড়া ফিক্সড ডিপোজিটও কিন্তু করে রেখেছিল, এমআইএস ছিল, সেটা হচ্ছে পোস্ট অফিসে। এটা ওর বাবার আলাদা করা ছিল, ওর আলাদা করা ছিল। ও ওখানেই এমআইএস করেছিল, মানে মান্থলি একটা ইনকাম স্কিম পাবে, সেটা আবার রেকারিং মতো করে রেখেছিল এখানে ব্যাংকে, সেইখানে চলে যেত। এনএসসি কেভিপি রাখা ছিল, মোটমাট 5 লক্ষ টাকা এখানে ছিল, 4,50,000 টাকা মতো ব্যাংকে থাকতো। আর ইকুইটি মার্কেটে বহু বছর ধরে ও কিন্তু ইনভেস্টেড ছিল, এবং ইনভেস্টেড টোটাল পরিমাণ মোটামুটি 16 লাখ টাকার কাছাকাছি। তার মধ্যে সব সেক্টরগুলোতে ডাইভার্সিফাই করা ছিল, মিউচুয়াল ফান্ডেও কিছু রেখেছিল, কি আমার এখন সেটা মনে নেই। এইবারে আসছি সব ভালোর মধ্যে, এবারে আসলো সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল ঘটনা, যেটার জন্য আমার সব কিছু বলা। হঠাৎ করে এই মোটামুটি 18-19 সালের কাছাকাছি, আরেকটু আগে বোধহয়, ওর ছেলে বিরাট রকমভাবে একটা মারাত্মক রোগে পড়ে গেল। এই রোগটা বিরাট খরচ, এবং খরচের পরিমাণ বিরাট, মানে এমন অবস্থা সৃষ্টি হলো, বাঁচে কি না বাঁচে এমন পরিস্থিতি। এত সুন্দর সাজানো গোছানো পরিবার, একটা বিরাট বড় একটা বাগান, সেখানে সমস্ত কিছু আনন্দ উৎসব, মুহূর্তের মধ্যে ভাগ্য বিধাতার কি নিদারুণ পরিহাসে সব কিছু পাল্টাতে শুরু করলো। সেই ফুল গাছগুলোতে আর জল দেওয়ার লোক ছিল না, বিমর্ষ অবস্থা সকলের। ছেলেটার সঙ্গে এত গল্প করতাম, সে বাড়িতে গেলেই দেখতাম বিমর্ষ হয়ে পড়েছে, ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো। এবং আমি যখন কথা বলতাম, সেই আতঙ্ক ওদের দেখতাম ভিতরে রয়েছে, চিকিৎসার ত্রুটি যেন না হয় সেই চেষ্টা চলছে। এরকম পরিস্থিতিতে প্রথমে ওদের সেভিংসে যা ছিল ব্যাংকে, সব টাকা প্রথম লটে চলে গেল হসপিটালে খরচ খরচায়। কিন্তু সেটা গিয়ে শেষ হলো না, ওদের হাত পড়লো পোস্ট অফিসে। আমার বেশ মনে পড়ে সে সময়তে আমি যখন রাজীবকে বলতাম, রাজীব খুব, মানে ওকে দেখে এখনও এত বছর পরেও খুব আঘাত, যে পরিস্থিতি মানুষের, এত সুখী, এত আনন্দে থাকা, এত কিছু ঐশ্বর্যের মধ্যে থাকা মানুষটাকে দেখে, তারপরে সেই মানুষটাকে যখন ভেঙে পড়তে দেখতাম খুব খারাপ লাগতো, সাহায্য বলতাম। কিন্তু তারপরে দেখেছি পোস্ট অফিসটাও পুরো টাকাগুলো সব তার বেরিয়ে গেল, সব টাকা চলে গেল। এবারে ঘটলো একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনাটা আমি এবারে বলছি। সে তখন এবারে তার নিজের স্ত্রীর কাছে গিয়ে বলল, রাজীব, যে তুমি একটা কাজ করো, তোমার তো গয়নাগুলো রয়েছে, তুমি গয়নাগুলো আপাতত বন্ধক দিয়ে টাকার তো প্রচণ্ড প্রয়োজন পড়েছে। তখনও কিন্তু ইকুইটি মার্কেটে হাত দেয়নি টাকাগুলোতে। স্ত্রীর কাছে বললো, তার উত্তরটা কি আসতে পারে তোমরা কি বলো তো? তোমরা বা আপনারা যারা রয়েছেন, তার উত্তরটা কি আসতে পারে? সে তো নিঃসন্দেহে বলে দেবে, হ্যাঁ এগুলো নিয়ে যাও, এখন তো নিজের সন্তান, আগে বাঁচাই, তারপরে চিন্তা ভাবনা করবো। ব্যাপারটার উত্তরটা কি এসেছিল জানো? প্রথম উত্তরটা বলেছিল, হ্যাঁ অবশ্য গয়নাগুলো তো নেবে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, খারাপ ভালো মানুষের ভুল ত্রুটি হয়, ক্রিটিসিজমটা না, আমি বলছি পরিস্থিতির কথাটা। সেই মুহূর্তে বলেছিল যে তোমার তো ইনকাম প্রচুর, তুমি তো মাসে বিশাল ইনকাম করো, টাকাগুলো কোথায় গেল, এত টাকা রাখলে কোথায়? সে যতই বলে আমি এখানে এই টাকা সব খরচ করেছি, এই দেখো বিল, এই বলে, হতে পারে না, আমার বিশ্বাস তুমি তোমার বাবা মার কাছে টাকাগুলো চালান করে দিয়েছো, প্রচুর টাকা, তোমার যত টাকা, নালে এত ইনকাম তোমার কি করে চলে গেল? সে প্রথম ধাক্কা আমার কাছে দুঃখ করে যখন জানালো, যে সময় আমি বললাম যে এখন কি অবস্থা রে, বলা বাহুল্য, আমরা চেষ্টা করি সবসময়। প্রথম ধাক্কা কিন্তু সবথেকে আপন কাছের লোকের কাছ থেকে এলো। মনে পড়ছে গোল্ড লোন নিয়েছিল, সোনা বন্ধক রেখে লোন নিয়েছিল, সেই লোনও
হসপিটালের বিল মেটাতে কাজে লেগেছিল, কিন্তু একটা ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছিল সবচেয়ে কাছের মানুষটার কাছ থেকে এই আঘাতটা। বলেছিল যে এই টাকাগুলো তুমি কোথায় উড়িয়েছো, কোথায় খরচ হয়েছে। কিছুতেই প্রমাণ করতে পারেনি, বোঝাতে পারেনি যে কোথায়। তারপরে সেকেন্ড আঘাতটা এলো যখন তার কাছে সম্পূর্ণ ব্যাপারগুলো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। প্রাইভেট টিউশন, প্রাইভেট স্কুল ন্যাচারালি যখন মোটামুটি 1 মাসের বেশি তার কামাই হয়ে গেল, স্কুল থেকে তখন কিন্তু টোটালি একটা রেস্ট্রিকশন দিল, যে বলল আপনি একটা কাজ করুন, ছুটির সময় তো এরমভাবে দেওয়া যায় না, আর এখানে ওই রকম ছুটি নেইও, আপনি পুরোপুরি ছুটি নিন, আর এখানে কিছু করতে হবে না, আপনি পরে সুস্থ করিয়ে আবার আপনি জয়েন করুন, ততদিন পর্যন্ত আপাতত আমাদের তো রাখা যাবে না এভাবে, আর অন্যদের প্রেশার পড়ে যাচ্ছে। ওকে সেদিন যখন স্কুল থেকে বেরিয়ে গেল, সেই দিনটা আমার এখনও মনে আছে। একটা ছেলেটাকে কোনোদিন আমি এভাবে কাঁদতে দেখিনি, চিরকাল হাসতে আনন্দ করতে দেখেছি ছেলেটাকে। সেই দিনটা খুব কষ্টদায়ক আজকে মনে পড়ে আমার। তারপরে সে বেরিয়ে গিয়ে এবারে সে তার বাড়িতে গেল, তার বাবার কাছে গেল, বাবার কাছে বসলো, পরিস্থিতির কথা বলল। বলার পরে বলল, দেখো বাবা, এই তো আমার পরিস্থিতি, সবই বন্ধ করে দিয়েছি। LIC যে টাকাটা ছিল সব বন্ধ হয়ে গেছে, ইন্স্যুরেন্স বন্ধ করে দিয়েছি, যে টাকাটা আমার কাছে জমানো ছিল গচ্ছিত সমস্তগুলো কিন্তু হসপিটালের বিল মেটাতে কাজে লাগছে। আমার এখন পরিস্থিতি, আমি ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে কথা বলেছে 3 বছর যেটা হয়েছে সেটা ভাঙানো যাবে, 3 বছর আগে যেটা সেটা ভাঙালে অনেক টাকা দিতে হবে। আমি সেসব কিছু শুনিনি, সবগুলো ভাঙিয়ে নিয়েছি। আর মেডিক্লেম তো কিছু পাবোই না, সেটা তো বন্ধ হয়েই যাবে কিছুদিনের মধ্যে, তুমি আমাকে কিছু সাহায্য করো। তার উত্তর তার কাছে এসেছিল, বা ওর বাবা দিয়েছিল কিছু টাকা, আমার মনে আছে, এবং বলেছিল প্রথম লেভেল এবং ফাইনাল হিসেবে 2 লক্ষ টাকার মতো বাবার কাছ থেকে পেয়েছিল। কিন্তু 2 লক্ষ টাকা কিছুই না, একটা টোটাল যে ভয়ানক পরিস্থিতি তার মধ্যে 2 লক্ষ টাকা কিছুই না। প্রায় 3-5 পর আবার গেছিল যে আমাকে কিছু সাহায্য লাগবে। এখানে ঘটলো আরেকটা বড় ঘটনা। পরিস্থিতি দেখো কীরকম পাল্টায়, এবং মানুষ, সবচেয়ে কাছের মানুষগুলোর পরিস্থিতি কেমন হয়ে যায়। তার উত্তরটা এলো, সে আপন মানুষগুলোর মধ্যে তার বাবা বলল, এখানে কিন্তু ভাবতে হবে, খারাপ বলেনি, কিন্তু চিন্তাটা, তোর বোনের এখনও বিয়ে হয়নি, যে টাকা কটা রেখেছি আমার পেনশনের পর সামান্য টাকা, সেটাতে সংসার চলছে, আর তোর বোনের বিয়ের জন্য টাকাটা আমি রেখে দিয়েছি, যে টাকাটা সেটা তো আমি দিয়ে দিতে পারি না, সেটাকে আমার রাখতে হবে। ভাবো কি একটা একজোট হওয়া একটা সংসার কীরমভাবে টুকরো টুকরো হয়ে গেল। প্রথম আপত্তি হল তার মায়ের দিক থেকেই। তার মা বলল যে এই তোকে তো এইভাবে করলে হবে না, তুই তো আমাদের উপরে ডিপেন্ডেন্ট হলে আমরা এরপর কি করব, এরপর একটা কী হবে। দেখো গল্পটা বোঝো, কি সাংঘাতিক গল্প, কি সাংঘাতিক বাস্তব, কোনো গল্পে এগুলো পাওয়া যাবে না। সেখানে কিন্তু সাহায্য পেল আবারও। এবারে এখানে হাত দেওয়া শুরু হলো ইকুইটি মার্কেটে, যা পাচ্ছিল এখান থেকে তুলে নেওয়া শুরু হলো। 16 লক্ষ টাকার উপর রেখেছিল, আর যদি সে টাকাগুলো থাকতো বোধহয় কোটি ছাড়িয়ে যেত তার। অল্প 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 করে যা ছিল ভাঙাতে শুরু। প্রথম মিউচুয়াল ফান্ডগুলো হাত দিল, মিউচুয়াল ফান্ডগুলো নিঃস্ব শেষ হয়ে গেল। একটার পর একটা প্রথম প্রফিটে থাকা যেসব কোম্পানিগুলো ছিল, প্রফিটে থাকা কোম্পানিগুলো কিন্তু বিক্রি করতে থাকলো। বিক্রি করে মোটামুটি এখান থেকে প্রায় 1,10,000 টাকা জোগাড় হয়েছিল। তাই দিকে একটা ফাইনাল অপারেশনে কাজ কমপ্লিট করলো। তারপরে আবারও দরকার পড়ে গেল, কেন সেটা ক্রিটিক্যাল জায়গায় গেছে, ভয়ানক পরিস্থিতি, যা ছিল সব বেচে দিল, সব শেষ, অলমোস্ট ফিনিশ। এর মাঝখানে যখন আরেকটা ঘটনা বলতে ভুলে গেছি, যখন প্রথম লেভেলে বাবার কাছ থেকে নিল, নেওয়ার পরে ওকে রিলেটিভদের কাছে গেছিল, রিলেটিভ বলতে আত্মীয় স্বজন, মাসি, মেসো, কাকা, কাকি, পিসি, তাদের মধ্যে যে রিপারকেশনগুলো হয়েছিল সেগুলো বড় সাংঘাতিক, বড় অদ্ভুত। তারা কেউ কেউ কী কথা বলেছে যেন, ভাবলে অবাক হয়ে যাবে। কেউ কেউ পকেট থেকে 2,000 টাকা বের করে দিয়েছে, কেউ কেউ বলেছিস আগে এসে বলতে পারলি না, 1 মাসই তো সব কাছের মাসি, সে তো বললো তার তো আর্থিক অবস্থা খুব ভালো ছিল, তাকে যখন বলা হলো যে তুমি আপাতত দাও, এটা কিন্তু আমি ধার নিচ্ছি, আমি সব দিয়ে দেবো, আমি কিন্তু এটা দান না, আমি ধার। তার উত্তরে সে বলেছিল, দেখ এখন আমাদের যা পরিস্থিতি, আজ থেকে যদি ক বছর আগে বলতিস তাও বলতাম, এখন তুই জানিস আমার ছেলেটাও খুব একটা ভালো চাকরি করে না, এরম পরিস্থিতি, তারও তো যদি আমারও যে নাতিটা তারও তো শরীর ভালো না, হঠাৎ কখন কি লাগে। আর বাকিটা শোনেনি, সে বেরিয়ে এসেছিল। খুব কাছের এক পিসি ছিল, সেখানে গেছিল। সে আপন মানুষগুলো যা তখন কিভাবে যে রং পাল্টায়, আমার কাছে সে এসে গল্প কথা বলতো।
আমরা যে যাই করি না কেন, যতটুকু করি না কেন, কতটুকু আমরা পারবো বলো? একটা সহজ জিনিস ভাবো, আমাদের যদি এই মুহূর্তে কোনো সাহায্য, কোনো বন্ধুর দরকার পড়ে, আমরা কিভাবে কতটা দিতে পারবো? 200, 500, 1000, 2000, তারপর আর কতবার? দ্বিতীয়বার, তৃতীয়বার এলে তখন কি বলবো আমরা? দ্বিতীয়বারের পরে, দেখ এই মাসে আসিস না, মাসে তো একবারই মাইনে পাই, পরের মাসে দেখি, চেষ্টা করছি। এটা সবচেয়ে ভালো। আর যদি কঠিন করে কেউ বলে যে, সে বলবে বারবার দেওয়া সম্ভব না, এটা কি পেয়েছিস, এটসেট্রা এটসেট্রা। সবচেয়ে কাছের যারা সব মানুষগুলো, তাদের একটা করে রূপ তার কাছে কিন্তু খুলে যাচ্ছিল। তাদের অধিকাংশের উত্তর কী ছিল জানো? আগে বলতে পারলি না, এখন বললি, এই মুহূর্তে বললি কেন? তোর তো অনেক ধরে এর পরিস্থিতি চলছিল, আগে বলবি তো। ভাবো, আমি হাসছি, কিন্তু বাস্তব যে কত নির্মম সেটা হাসির মাধ্যমে ফুটে উঠছে। বাস্তব মানে প্র্যাকটিক্যাল জগৎটা বাইরের যে জগতের সঙ্গে কতটা অমিল। আমরা বাইরের জগতে কত হাসি খুশি আনন্দ একসঙ্গে সবাই, কিন্তু যখনই যে অসুবিধায় পড়ে, তখন তার পারিপার্শ্বিক জগৎটা কি করে জানি না, রঙগুলো এত ঝটপট পাল্টে যায়। স্তম্ভিত হতে যায়। এই মাসিরা কতবার এখানে গেছে, ছিল, গল্প করেছে, খাওয়া দাওয়া করেছে, মামা ছিল কতদিন এখানে ছিল, ওদের সঙ্গে ইভেন ওর মামার সঙ্গেও আমার আলাপ হয়েছে, 2বার গেছি, 2বার দেখতে পেয়েছি। খুব ভালো বড় জায়গায় চাকরি করতো। কি পরিস্থিতি তার উত্তর দিয়েছিল, 1000 কয়েক টাকা দিয়েছিল বোধহয়। দেওয়ার পরে পরবর্তীকালে গেলে পরে মামি কিছু বলেনি, মামাই বলে দিয়েছিল যে আর কিছু করা সম্ভব না। মানে একদম 2-4টে সহজ কথায় সব জায়গা থেকে একটু 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 করে সব রিজেকশন হচ্ছিল। বাস্তবতা, আজকে ভিডিওটা শুধু এইটুকু বলে শেষ করব, বাস্তবতা মানুষকে কোথায় নিয়ে যায়। শেষ খবর যেটা পেয়েছিলাম ভালো ছিল, বাচ্চাটা ভালো সুস্থ হয়ে গেছিল, টাকাগুলো সব চলে গেছিলো, ইকুইটি বলে কিছু ছিল না। তার এতদিনের স্বপ্নের প্ল্যানগুলো সব ভেস্তে গেছিলো, সব নষ্ট হয়েছিল। এই যত লক্ষ টাকা, এখান থেকে 9 লক্ষ টাকা, 9.5 লক্ষ টাকা, এখান থেকেও প্রায় 10, 26, 30 লাখ টাকা তখনকার দিনে। তাছাড়াও এই সমস্ত মিলিয়ে মিশিয়ে প্রায় 35-40 লক্ষ টাকা খরচা গেছিলো, ঠিক। কিন্তু রাজীব যে শিক্ষাটা পেয়েছিল, আমি শুধু এইটুকু বলে শেষ করব, প্রচুর সময় কারণ নষ্ট করব না, খুব গুরুত্বপূর্ণ সময়, শুধু এইটুকু, এই বাস্তব জীবনে আমরা এত বয়সে চলে এসেছি, আমাদের জীবনটা তো একটা গল্প, কত অজস্র গল্পের সঙ্গে সঙ্গে থেকেছি। নিজের জীবনে কত ঘটনা ঘটেছে, কত সময় ঘটেছে, নিজের পারিপার্শ্বিক খুব কাছের বন্ধুদের মধ্যে এই একটা বন্ধু ছিল, অনিন্দ একটা বন্ধু ছিল, দেবাশিস একটা বন্ধু ছিল, এদের কথাগুলো খুব মনে হয়। প্রণব একটা ছিল, কৌশিক ছিল, রাম ছিল, এদের কথা খুব মনে পড়ে যায়। তার মধ্যে থেকে এই গল্পটা, এই বাস্তবটা, আমি খবর নিয়েছিলাম, আমরা সাহায্য যেটুকু করেছিলাম, একটা কাজও পেয়েছিল, টিচারই আর পায়নি, বলা বাহুল্য, এসব জায়গা থাকে না, খবর নিয়েছিল আর হয়নি। তারপরেও একটা চেষ্টা করেছিল, আর কিছু তেমনভাবে হয়নি, কিন্তু যেটুকু খবর পেয়েছিলাম মোটামুটি দিন চলে গেছিল ওর। কিন্তু এই ঘটনাটা আমাকে নাড়া দিয়ে গেছিলো ভীষণভাবে। ভেবেছিলাম কোনোদিন এই বিষয়ে জানাবো না, কোনোদিন এগুলো থাক, নাই বা বললাম বিষয়গুলো, চাঁপা পড়ে যাক। সন্তোষপুরের গড়ফার সেই বন্ধুটার গল্প আজ ওখানে নেই, সব ছেড়ে দিয়েছে, ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে, বোনের বিয়ে হয়ে গেছে, বাবা প্রথমে মারা যায়, পরে মা মারা যায়। ছেলেটা আজ 6 বছরের ছেলেটা আজকে স্কুল গন্ডি পার হয়ে কলেজে পড়ছে। সব কিছু পাল্টে গেছে, চুলে অনেক পাক ধরেছে, অনেক বাস্তব বুদ্ধি ওর এসছে। স্বপ্নগুলো যেরকম দেখতো একসঙ্গে মিলেমিশে থাকবো, তার মধ্যে থেকে বাস্তবটা ওকে বুঝিয়ে দিয়ে গেছে যে যেটা আমরা ভাবি সেটা ঠিক না। মানে আমি তখনই তাকে সাহায্য করব, আমি আপন ভাববো সবাইকে, যখন আমি আমার বিপদে নিজেই নিজের থাকবো, কারোর উপর হাত পাততে হবে না। কিন্তু এটাও তো সত্যি, মানুষ তো আমরা, সোশ্যাল, কি করব। আজকে অনেকটা সময় তোমার নষ্ট করলাম অদ্ভুত একটা বিষয় বলে, না এটা বিনিয়োগ রিলেটেড ঘটনা, কিন্তু জানা দরকার ছিল, বাস্তবটা তো ভীষণ জরুরি।